আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতে আপনাদের জানাবো শিরোনাম। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির দণ্ডসহ ৮ আসামির সাজা বহাল। সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের আশা পরিবারের। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। উপদেষ্টা পরিষদে বাজেট প্রস্তাবনা অনুমোদন। বিকেল ৩টায় গণমাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। উপদেষ্টা মাহফুজ আসিফের দফতরে স্মারকলিপি দিলেন সরকারি কর্মচারীরা। অবিলম্বে চাকরি অধ্যাদেশের কিছু ধারা বাতিলের দাবি। পদ্মা ব্যাংক দখল নিতে মরিয়া আওয়ামী লীগ নেতা আলম আহমেদের মরিয়ম গ্রুপ। পট পরিবর্তনের পরেও সক্রিয় লুটেরা চক্র বলছেন বিশ্লেষকরা। এই দুষ্ট চক্র কিন্তু থেমে যায়নি। তারা কিন্তু বিভিন্নভাবে পরিকল্পনা করছে যে কিভাবে এই দুর্বল যে ব্যাংকগুলো রয়েছে তাদের মধ্যে একটা দখল করা যায় কিনা। এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ঢাকায় ফুটবলার হামজা। বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা। বিকেলে যোগ দেবেন অনুশীলনে। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ৬ আসামির যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের বিষয়ে আজ এই রায় দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছে মেজর সিনহার পরিবার। তবে কার্যকর হলেই চূড়ান্ত সন্তুষ্টি আসবে বলে জানান সিনহার বোন ও মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। বাদীপক্ষের অভিযোগ, তৎকালীন এসপি মাসুদ হোসেন এ ঘটনায় জড়িত ছিল। তাকে বিচারের আওতায় আনা যায়নি। তাকে চার্জশিট থেকে জোর করে বাদ দেওয়া হয়েছিল। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে রাখার জন্য এই বিচারটা প্রয়োজন এবং এই শাস্তিটা বহাল রাখা প্রয়োজন। আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল অ্যাকিউজের বিষয়ে, সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে এটি গণমাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সম্ভাব্য আকার ৭,৮৯,৯৯৯ কোটি টাকা। এটি চলতি অর্থ বছরের ঘোষিত বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ৪৬,০০০ কোটি টাকা বেশি। উন্নয়ন ব্যয় অর্থাৎ এডিপি চূড়ান্ত হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে কম। এনবিআরকে ৫,১৮,০০০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এনবিআরও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে ৪৬,০০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে ২,২৬,০০০ কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এ ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। কর ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন। ২০২৬-২৭ অর্থ বছর থেকে কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্ত আয়সীমা। এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন আরও বেশি ছাড়। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দাম। কমতে পারে অপরিশোধিত তেল, চিনি, টায়ার, টিউব, ব্রেক শু, বাস ও মাইক্রোবাসের দাম।
বাজেট উপস্থাপনার প্রস্তুতি সম্পর্কে জানাবেন সহকর্মী রিমন রহমান। একটু রিমনের সাথে কথা বলতে চাই। রিমন, এবারের বাজেটের দর্শনটা কি এবং কর কাঠামোতে কি কি ধরনের পরিবর্তন এর আভাস পাওয়া গেছে? সোহার, কিছুক্ষণ আগেই উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু 25-26 অর্থ বছর যে বাজেট, সেই বাজেটটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়ার পরেই কিন্তু অর্থ উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশন ভবনে গিয়েছেন এবং সেখান থেকেই তিনি রেকর্ড করবেন। এবারের বাজেটের যে দর্শন, সেটি হচ্ছে সমতা ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেটা কল্যাণমুখী যে রাষ্ট্র তৈরি হয় সেই বিষয়টি নজর দেওয়া হবে। এবং অর্থ উপদেষ্টা যেটি বারবার বলছিলেন যে আসলে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে থাকে এবং সকলের মধ্যে যাতে একটি সমতা এবং কল্যাণমুখী রাষ্ট্রের দিকে যায়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু এবারের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন। এবং সেই বাজেটে সেইভাবেই তিনি প্রস্তুত করেছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে সকলের আয় বৈষম্য যদি নিরসন না করা যায় এবং ধনী এবং গরিবের মধ্যে যদি বৈষম্য না কমানো যায়, তাহলে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা কঠিন। পাশাপাশি কর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছেন অর্থ উপদেষ্টা এবং তিনি এর একটি কারণ, সেটি হচ্ছে যে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা, অর্থাৎ বৈদেশিক যে সহায়তা সেটি কিন্তু পাওয়ার ব্যাপারে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। সে কারণে অভ্যন্তরীণ উৎস থেকে আয় বৃদ্ধির একটি প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে বা তিনি শুরু করছেন, সে কারণে একটি বড় লক্ষ্যমাত্রা জাতীয় রাজস্ব বোর্ডের ঘাড়ে দেওয়া হয়েছে এবং সেই রাজস্ব বোর্ড যে আয় করবেন তার ক্ষেত্রে কিন্তু কর একটি জাল বিছিয়েছেন। 200 পণ্যের দাম বৃদ্ধির একটি প্রক্রিয়া এখানে আমরা জানতে পেরেছি। পাশাপাশি প্রস্তাবিত বাজেটে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি কর বৃদ্ধির জন্য তার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি কর ছাড়ের ব্যাপারে ব্যক্তির করমুক্ত আয়সীমা কিছুটা ছাড় দেওয়া হয়েছে। জুলাই যারা যোদ্ধা ছিলেন তাদের জন্য একটি বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে যে কল্যাণমুখী রাষ্ট্র এবং অভ্যন্তরীণ আয় বৃদ্ধির যে প্রক্রিয়া, সেটি বাজেট প্রস্তাবে হয়তো অর্থ উপদেষ্টা তুলে ধরবেন বিকাল 3টায়। এই তথ্য অধিদপ্তরের যে আমার পেছনে যে ভবন রুমটি রয়েছে, সেখান থেকে কিন্তু এই যে বইগুলো রয়েছে অর্থাৎ বাজেট বক্তৃতার বই, সেটি কিন্তু সরবরাহ করা হবে। সোয়া। রিমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর 2 ঘন্টা পরে বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই বিষয়ে পর্যালোচনা শুনব ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আশরাফ আহমেদের। স্যার, শুরুতে আপনাকে স্বাগত যমুনা স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ট্রাম্প প্রশাসন তো বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক আরোপ, ভারতের স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে। সব মিলিয়ে আন্তঃবাণিজ্যে ধরনের একটা প্রভাব পড়েছে। এই অবস্থায় মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এটাকে আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন? ধন্যবাদ। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়াতে হবে, এই ব্যাপারে কোনো বিশেষ কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু প্র্যাকটিক্যালি কোথায় বাড়বে সেটার ব্যাপারে যদি আমরা একটু লক্ষ্য করি, আপনি দেখবেন যে আমাদের আসলে আমদানি কিন্তু স্লথ গতিতে আছে। এটা খুব সহসা খুব বেশি বাড়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। তো সেই ক্ষেত্রে আমাদের আমদানি শুল্কের যে আহরণটা, সেটা খুব একটা বাড়ার কোনো কারণ নেই। বরং উল্টো দিকে তার মানে আমাদেরকে আবার অন্য যে দুটো সাইড, যেমন ভ্যাট হচ্ছে একটা, যেটা আসলে দেশীয় উৎপাদনের উপরে নির্ভরশীল, যে আমরা লোকাল ম্যানুফ্যাকচার প্রোডাক্টস থেকে মূলত মেইন ভ্যাটটা আসে। সেখানে যেহেতু যদি ইকোনমি স্লথ থাকে, সেক্ষেত্রে সেটাও খুব একটা বাড়বে না। তাহলে বাড়ানোর আসলে একমাত্র জায়গা থেকে আয়কর। আয়করের ক্ষেত্রে খুব আনফর্চুনেটলি সরকার যে স্টেপ ফোকাসটা করেছে, দেখুন আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে আয়করের হার না বাড়িয়ে আয়দাতার সংখ্যা বৃদ্ধি করাটা। কিন্তু এবার আমরা দেখলাম যে কর্পোরেট করের হারও বাড়ানো হয়েছে, ব্যক্তি শ্রেণীর করের হারও আসলে এফেক্টিভলি বাড়বে। কারণ যদিও মিনিমাম করের সীমাটা উপরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু স্ল্যাবগুলোর মডিফিকেশনের কারণে দেখা যাবে যে, যেমন ধরুন যে যাদের মাসিক আয় 77,000 থেকে 1 লাখ টাকার লেভেলে, তাদের জন্য ট্যাক্স বাড়বে প্রায় 35-34%। সো এই যে ট্যাক্স, যাদের নন করদাতাদের থেকে আরো বেশি হারে ট্যাক্স আদায় করার যে প্রবণতা, এটা আমরা মনে করি না ইকোনমির জন্য সুফল বয়ে আনবে। কিন্তু আমাদের যেটা ফোকাস করা দরকার ছিল, যে যেই জায়গাগুলোতে কর আসলে এখনো কর জালের ভিতরে আসেনি, যারা কর দেন না তাদেরকে কর জালের ভিতরে নিয়ে আসার চেষ্টা করে ওখান থেকে যদি আমাদের টোটাল মোট রাজস্ব আহরণের টার্গেটটা বাড়ানো যেত কিংবা পূরণ করা যেত, তাহলে সেটা হলে অনেক বেশি
আমাদের ইকোনমির জন্য সেটা অনেক ভালো একটা এফেক্ট হতো। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তো জানি জ্বালানির সমস্যা একটা বিশাল সমস্যা, সেক্ষেত্রে রফতানি খাত বিকাশের চ্যালেঞ্জ কি, আর বাজেটে সরকারের কাছে আপনাদের চাওয়া কি? দেখুন, জ্বালানি খাতে আমাদের যে সিচুয়েশনে আছি আমরা, সেটা কিছু কিছু জায়গায় একটা ভয়াবহ দুর্যোগে পরিণত হয়েছে। যেমন ধরুন, আমরা জানি যে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল জোনে গ্যাস সরবরাহ এতটাই অপ্রতুল যে দাম বৃদ্ধির পরেও যে তারা আসলে কোনোভাবেই 30-40% বেশি তাদের প্রোডাকশন নিতে পারছেন না। এই অবস্থায়, এবং এটা একটা বড় অংশ কিন্তু রপ্তানি খাত। যেমন আমাদের গ্যাস সংকটের সবচেয়ে বড় জায়গাগুলো, লোকালাইজড এরিয়াগুলোর একটা হচ্ছে নারায়ণগঞ্জ এরিয়া, নারায়ণগঞ্জ, ফতুল্লা, ওদিক থেকে বুলতা, এই জায়গাগুলো। আবার এই সাইডে আপনার আশুলিয়া, গাজীপুর কিংবা আপনার গফরগাঁও, এই অঞ্চলগুলোতে এখানে যদি গ্যাসের সরবরাহ না থাকে তাহলে কিন্তু আমাদের যে মূল রফতানি পণ্য, গার্মেন্টস এবং তৈরি পোশাক এবং টেক্সটাইলস, এই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়ে। এই ফ্যাক্টরিগুলোতে যদি প্রোডাকশন না হয় তাহলে কিন্তু আপনার এক্সপোর্টও বাড়বে না। ঠিক এক্সপোর্ট না বাড়লে আপনার দেখা যাবে যে আমরা যতখানি এক্সপোর্ট করতে পারছি সেখানেও কস্ট বেড়ে যাচ্ছে, জ্বালানি খরচ বাড়ছে, অল্টারনেট ফুয়েলের জন্য কিংবা এয়ার শিপমেন্ট করতে হচ্ছে। যে এই প্রবলেমগুলোর কারণে কিন্তু এই রপ্তানি খাতেও একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে। তো মূলত যদি আমরা এইভাবে বলি যে জ্বালানি খাতের যে সরবরাহ শৃঙ্খলা কিংবা যে কন্টিনিউয়াস রেটে যে সরবরাহটা প্রয়োজন, সেটা মিট করতে না পারলে কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের শিল্প উৎপাদনের ক্ষেত্রে একটা বড় ধরনের চাপ পড়বে। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন আমার। দেশের রপ্তানি বাজার তো আপনারাই নেতৃত্ব দিচ্ছেন, স্থানীয় এই শিল্প সুরক্ষায় সরকারের কেমন সহায়তা প্রত্যাশা করেন এই বাজেটে? দেখুন, স্থানীয় শিল্পের জন্য আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, আপনি যদি দেখুন যে আমরা যদি কিছু কিছু র মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা র মেটেরিয়াল এবং ফিনিশ গুডসের একটা ডিফারেন্সিয়াল পাই। এই ডিফারেন্সিয়ালটা কিন্তু আমাদের জন্য যে এক্সট্রা কস্ট গুলো লোড ব্যারিয়ার যেগুলো আছে, আমাদের পোর্টের এফিসিয়েন্সি থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, আমাদের এনার্জি সাপ্লাই ইন্টারেস্ট রেট, এই যে এতগুলো প্রতিবন্ধকতা, এটা ফেস করার জন্য একমাত্র এই ধরনের এই যে খুব মাইনর 5-10% যে ট্যাক্সেশনের ডিফারেন্সটা হয়, সেটা দিয়ে কিন্তু আসলে আমরা কম্পিটিটিভ থাকতে পারি না। এবং এটার থেকেও যেটা সবচেয়ে খারাপ জিনিস যেটা হচ্ছে, দেখুন, একটা ফ্যাক্টরিতে তো শুধুমাত্র মেইন র মেটেরিয়াল না, আমাদের তো আরো অসংখ্য র মেটেরিয়ালের প্রয়োজন হয়। সেটা প্লাস্টিক্স আছে, সেটা মেশিনারিজ আছে, সেটা সার্ভিসেস আছে। এই যে সমস্ত এই যে অ্যান্সিলারি জিনিস যেগুলো, এখানেও কিন্তু আমাদের প্রচুর টোটাল ট্যাক্স ইনসিডেন্স কিন্তু অনেক হাই। আপনি যেমন ধরুন, আপনি যদি একটা ইলেকট্রনিক্স কনজিউমার ইলেকট্রনিক্স প্রডিউস করতে চান, আপনার যে ইন্টারমিডিয়েট র মেটেরিয়ালস যেগুলো, সেটা চিপস হতে পারে, প্রিন্টেড সার্কিট বোর্ডস হতে পারে, সুইচেস হতে পারে, কেবল হতে পারে, জয়নার্স হতে পারে, এই জিনিসগুলোর উপরে কিন্তু একটা টোটাল ট্যাক্স ইনসিডেন্স কিন্তু অনেক হাই। ফলে দেখা যাচ্ছে যে আমাদের জন্য যে ট্যাক্সের, আমাদের জন্য কম্পিটিটিভ থাকার জন্য যে ট্যাক্স সিনারিওটা প্রয়োজন, সেটা কিন্তু আমরা কখনোই পাই না। কারণ দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু র মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা একটা ট্যাক্স অ্যাডভান্টেজ পাই, ফিনিশ গুডস এর ক্ষেত্রে একটা ট্যাক্স অ্যাডভান্টেজ পাই, কিন্তু আমাদের যে ব্যাক চ্যানেলে যে আমাদের সাপ্লাই চেইনে যে ট্যাক্সের ইম্প্যাক্ট গুলো আছে কিংবা আমাদের যে অ্যাডিশনাল কস্ট আছে, যে আউট অফ ইনএফিসিয়েন্সি, এগুলো কিন্তু আমরা ওই ডিফারেন্সিয়াল দিয়ে ওভারকাম করতে পারি না। তো যেই কারণে যে এই কারণেই কিন্তু আসলে আমরা যে বলি, বারবার যে বলার চেষ্টা করছি প্রাইভেট সেক্টর থেকে, যে দেখুন, ট্যাক্স পলিসি ইউনিট গুলোকে ফোকাস করা দরকার। সেটা ট্যাক্স পলিসি ইউনিট কোথায় হাউস করবেন গভর্নমেন্ট, সেটা সরকারের নিজস্ব ব্যবস্থাপনার ইস্যু। কিন্তু এই পলিসিগুলো যদি ঠিক না হয়, আমাদের জন্য আসলে স্বস্তিতে এক্সপান্ড করাটা সম্ভব হবে না। দর্শক, বাজেট নিয়ে আলোচনায় ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আশরাফ আহমদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বরাবর স্মারকলিপি প্রদান করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। স্মারকলিপিতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশে বিতর্কিত কিছু ধারা বাতিলের দাবি জানানো হয়েছে। তবে এ সময়ে ওই দুই উপদেষ্টা উপস্থিত ছিলেন না। একই সাথে মঙ্গলবার অর্থ ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
এর আগে সকাল 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করেন কর্মচারীরা। পরে বাদামতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত ওই অধ্যাদেশ বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। গত 22শে মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরির আইন সংশোধিত অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। 25 মে রাতে যা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। আমাদের সাথে আলোচনা করে সময় উপযোগী সবার জন্য যে আইনটা সহনশীল হয় সেইভাবে আইন প্রণয়ন করেন, আমরা সহযোগিতা করব। আনুগত্যপরায়ণ কর্মচারীদেরকে তাদের মনের ব্যথাটা উপলব্ধি করবেন এবং স্বল্প সময়ের মধ্যে এর কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহারের আদেশ জারি করবেন। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেন। আদেশের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী BM ইলিয়াস কোচি বলেন, প্রশাসক নিয়োগ স্থগিত করে চেম্বার আদালত আদেশ দিয়েছিলেন। এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশের ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই। দুর্বল পদ্মা ব্যাংক দখলে নিতে মরিয়া আওয়ামী লীগ নেতা আলম আহমদের মরিয়ম গ্রুপ, যারা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে অন্তত 2000 কোটি হাতিয়ে নিয়েছে। অভিযোগ আছে এই কাজে সহায়তা করছেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল হক। আর্থিক অনিয়ম নিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে যিনি আগে অভিযুক্ত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, কোনো মাফিয়া যেন ব্যাংক দখল নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জন্ম থেকেই অনিয়মের শিকার পদ্মা ব্যাংক। ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট করেছে খোদ মালিকপক্ষই। মহিউদ্দিন খান আলমগীরের পর দায়িত্বে আসে নাফিস শরাফত। ফার্মার্স নাম বদলে হয় পদ্মা ব্যাংক, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিতরণ করা ঋণের প্রায় 70% খেলাপি। গ্রাহকের আমানতও ফেরত দিতে পারছে না পদ্মা ব্যাংক। লুটপাটের শিকার পদ্মা ব্যাংকের উপর এবার চোখ পড়েছে মরিয়াম গ্রুপের। এর মালিক কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আলম আহমেদ। ব্যাংকটিকে দখলে নিতে মরিয়া তিনি। অভিযোগ আছে এ কাজে সহযোগিতা করছে ব্যাংকের কর্মকর্তা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল হক। তিনিই মরিয়াম গ্রুপের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন। ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং ব্যাংকের নতুন বিনিয়োগ গ্রুপ সম্পর্কে CFO ইনামুর রহমানের সঙ্গে কথা হয় যমুনা টিভির। বিষয়টি জানতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে নানাভাবে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়টি এড়িয়ে গেলেও অভিযুক্ত কর্মকর্তা এনামুর রহমান বলেন, সৎ এবং যোগ্যরা পর্ষদে না আসলে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে না। ঋণ খেলাপি বা যারা কিনা এই যে কি বলবো ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্যর্থতার অভিযোগ আছে বা করেছে, তাদের কাছ থেকে ভালো ব্যাংক আশা করা যাবে না। আপনাকে প্রপার যোগ্য এবং সৎ উদ্যোক্তা হলে তখন সামনের দিকে আগায় নেওয়ার জন্য সহজ হবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মরিয়াম গ্রুপের মরিয়াম কনস্ট্রাকশন, NPM গার্মেন্টস এবং হাবিব ইন্টারন্যাশনাল বা হলিডে ইন নামে একটি হোটেল রয়েছে। গ্রুপের চেয়ারম্যান কৃষক লীগ নেতা আলম আহমেদ। অভিযোগ আছে প্রভাব খাটিয়ে সরকারি বেসরকারি ব্যাংক থেকে 2000 কোটি টাকা ঋণ নিয়েছে। সেই অর্থের বড় অংশ দিয়ে তৈরি করেছেন হলিডে ইন। ব্যাংক থেকে নেওয়া ঋণের প্রায় পুরোটাই এখন খেলাপি। আদায় নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। মরিয়াম গ্রুপের সাথে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি কেউ। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, যারা ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে তদন্ত সাপেক্ষে তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নামে বেনামে যারাই ঋণ গ্রহণ করেছেন এবং এই কার্যক্রমের সাথে যাদের সম্পৃক্ত থাকবে, ব্যাংক কর্মকর্তা, বেনিফিশিয়ারি, সবই অনুসন্ধান প্রতিবেদনে আসবে। অনুসন্ধান দল এই বিষয়ে নিশ্চয়ই তাদের সুপারিশে
সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, পট পরিবর্তনের পরও ব্যাংকের টাকা আত্মসাৎকারী একটি চক্র ব্যাংক দখলের ষড়যন্ত্রে লিপ্ত। এসব মাফিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা। এই দুষ্ট চক্র কিন্তু থেমে যায়নি, তারা কিন্তু বিভিন্নভাবে পরিকল্পনা করছে যে কিভাবে এই দুর্বল যে ব্যাংকগুলো রয়েছে তাদের মধ্যে একটা দখল করা যায় কিনা। তো সেই অপতৎপরতা কিন্তু এখন আছে। আমি মনে করি যে মাফিয়া তন্ত্রের কাছে আর কোনোভাবে ব্যাংককে জিম্মি হতে দেওয়া যাবে না, এই বিষয়ে পরিষ্কার ঘোষণা থাকতে হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কাউকে কোনো ব্যাংক দখলের সুযোগ দেওয়া হবে না। কেউ এ ধরনের উদ্যোগ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। সেক্টর মনিটরিং এর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এখন কঠোর। কেউ এসে কোনো ব্যাংকের মালিকানা দখল করে নিবে এই সুযোগ এখন আর নেই। কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেটা প্রতিহত করবে। ব্যক্তি বা গোষ্ঠী কোনো ব্যাংক দখল নেবে এবং সে ব্যাপারে নির্লিপ্ত থাকবে, এটা ভাবার কোনো অবকাশ নেই। আর কেউ কোনো ব্যাংক লুটপাটের সুযোগ পাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে পদ্মা ব্যাংকের সর্বোচ্চ মালিকানায় রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বিশ্লেষকরা মনে করেন, সরকার ব্যাংকটি অধিগ্রহণ করে সোনালী ব্যাংকের কাছে হস্তান্তর করলে লক্ষাধিক আমানতকারী কষ্টার্জিত অর্থ ফেরত পাবেন এবং বৃহত্তর ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকেও বেশি বেগ পেতে হবে না পদ্মা ব্যাংকের ক্ষতি পুষিয়ে নিতে। সবার দৃষ্টি এখন সকল ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংকের উপর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির বাকি আর মাত্র কিছুদিন, তাই জমে উঠেছে দেশের বিভিন্ন স্থানের পশুর হাট। হাটে এবার গরু সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্বার্থের মধ্যে পছন্দের গরুটি বেছে নিচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, বাজারে মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। মেহেরপুরের ঐতিহ্যবাহী বামুন্দি নিশিপুর হাট। শতবর্ষী এই হাটে প্রতিদিন 1000-5 পশুর জায়গা হয়। বরাবরের মতো এবারও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি, তবে কাঙ্ক্ষিত বেচাকেনা শুরু হয়নি এখনো। ক্রেতা আসছেন, ঘুরছেন, কেউ কেউ পছন্দ করলেও দাম নিয়ে কিছুটা অস্বস্তির অভিযোগ করছেন ক্রেতারা। গত ঈদের থেকে এবারে একটু বেচাকেনা একটু কম হচ্ছে গরুর দামের কারণে। খাদ্য খাবারে সব জিনিসের দাম বেশি, সেই অনুযায়ী গরুর বাজার কম। গত বছর থেকে তুলনামূলক দাম প্রায় বেশি। গরু আমাদের পছন্দ হয়েছে কিন্তু দামে বেশি বলতে। চুয়াডাঙ্গার আমলডাঙ্গা পশুর হাট। সরবরাহ বেশি থাকায় হাট ছড়িয়ে গরুর ঠাঁই হয়েছে মহাসড়কে, তবে পশুর চেয়ে ক্রেতার সংখ্যা কম থাকায় দাম পড়ে যাওয়ার দুশ্চিন্তায় ব্যাপারীরা। এরই মধ্যে জেলার প্রায় 3.5 লাখ গরু পাঠানো হয়েছে দেশের বিভিন্ন হাটে। যে পরিমাণ গরু আসছে সেই হিসাবে মানুষের যে খরিদ্দার হাটে থাকার কথা সেই পরিমাণ নেই। আমরা ধারণা করছি 50% গরু বেচা বিক্রি হতেও পারে, নাও পারে। আমি আশায় আছি হয়তো বা কিছু লাভ হলে আমি গরু ছেড়ে দেবো। যারা গরু কিনতে এসেছে তারা তাদের হিসাবের বা তাদের যে বাজেটের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে। নাটোরে জমে উঠেছে মৌখারা, তেবাড়িয়া, সিংড়া সহ ছোট বড় 26টি পশুর হাট। এসব হাটে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমি লেখে লোক নাই, নেতারা বড় বড় সব লোকজন সব পালা আছে, গরু কিনবি কারা। 1,90,000 দাম চাচ্ছি, 1,50,000 বলতেছে। এবার গরুর দামটা একটু বেশি, ক্রেতা কিন্তু আপনি সেই ন্যায্য মূল্যে গরু পাচ্ছে না। হাসিল নেওয়া হচ্ছে 600 টাকা, যা ক্রয় করছে এবং যে বিক্রয় করছে তার 120 টাকা, এবং সরকারি রেটে আমরা হাসিল নিচ্ছি। দেশের প্রায় প্রতিটি পশুর হাটেই তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত ভেটেরিনারি চিকিৎসক। এছাড়াও প্রয়োজনীয় পরামর্শ এবং তদারকির দায়িত্ব পালন করছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই বামন্দির গরুর হাটে যে সমস্ত গরু এবং ছাগল, ভেড়া যদি অসুস্থ হয়, আমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতেছি। ভেটেরিনারি মেডিকেল টিম কাজ হচ্ছে যে পশুগুলি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে বা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় বা কোনো গরু প্রেগনেন্ট কিনা। চুয়াডাঙ্গা জেলায় গবাদি পশুর চাহিদা 1,24,000। সেই হিসাবে আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে 74,000 গবাদি পশু উদ্বৃত্ত থাকবে, যেটা দেশের অন্যান্য জায়গাতে সরবরাহ করা হবে। ঈদের আগে পশু বিক্রি করে ঘরে ফিরতে চান বিক্রেতারা। ক্রেতারাও ঘুরছেন সাধ্যের মধ্যে পছন্দের পশুটি বেছে নিতে। রাকিব সরকার, যমুনা নিউজ। নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশনের সাথে জামায়াত ইসলামের বৈঠক শেষে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। দিয়েছিল যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে তো প্রতীক সহই ছিল। সুতরাং এখানে তো এটা আদালতের আদেশ, এখানে ওনাদের তো না দেওয়ার কিছু নাই, না বলার কোনো কিছু নাই, এটা ওরা বলেও নাই, সেটা এটা বলার সুযোগই নেই। আদালতের বিরুদ্ধে কিভাবে বলবে? ইন্টিগ্রাল পার্ট। জি,
ধন্যবাদ। এই তফসিলে যে প্রতীকের বরাদ্দ আছে নির্বাচন কমিশনের, এখন যেটা মাত্র 19টি প্রতীক আছে, আপনাদের যে দাঁড়িপাল্লা প্রতীক, সে প্রতীক নাই, সেইটা কি না প্রতীক নাই, এটা এক্সিস্টিং তালিকা দেখে আপনি বলছেন। যেহেতু কোর্ট অর্ডার করার আগে হাইকোর্ট 13 সালের, তখন প্রত্যেকটা তালিকাও ছিল, আমাদের নিবন্ধনও ছিল। তো পুরো অবস্থায় আসা মানে এটা অটোমেটিকলি আদেশের মধ্যে এটা তালিকার মধ্যে ইনক্লুড হয়ে যায়, বাকি এটা হলো অফিসিয়াল। 16 সালে যেটা প্রশাসনিক অর্ডার ছিল সেটার বিষয়ে কি হবে? প্রশাসনিক অর্ডার কি? প্রশাসনিক অর্ডার আর আপনি সুপ্রিম কোর্টের অর্ডার কোনটাকে মানবেন? এখানে তো কোনো সুযোগ নাই। আপনার ফুল কোর্ট এটা তো কোনো আদালত না, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বডি ফাংশন করে এবং বিবিধ এজেন্ডা দিয়ে বুথসভার মধ্যে আপনি মেলাভাটি ইন্টেনশনাল রাজনৈতিক প্রতিহিংসা এগুলো সামনে রেখে করবেন। সেই আমলের এগুলো এই দেশের কোর্ট আবার এই মুক্ত পরিবেশে কোনোভাবে সুযোগ আছে চিন্তা করার? হ্যাঁ ইনশাআল্লাহ। জি জি। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এই বিষয়ে আরো জানবো রাজশাহী তাহিরপুরে হাট থেকে আমাদের সহকর্মী আছেন তারেক মাহমুদ। তারেক, হাটে পশু সরবরাহ আর দাম কেমন দেখছেন? বেচাকেনা কি জমে উঠেছে কিনা একটু জানতে চাই। সোহার পশু সরবরাহ হচ্ছে এবং পশু বিভিন্ন এলাকা থেকে রাজশাহীর তাহিরপুর হাটে কিন্তু যারা বাড়িতে দুটি একটি করে এবং যারা খামারি রয়েছেন তারা কিন্তু গরু আনতে শুরু করেছেন। এবং আজকে আমি রাজশাহীর তাহিরপুর হাটে এখন এসে যেমনটি দেখতে পাচ্ছি যে আজকে মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলোই কিন্তু বেশি, ছোট এবং বড় গরু হাটে নেই বললেই চলে। এবং এই হাটে এখন পর্যন্ত মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো 90,000 থেকে 1,10,000, 20, 30 এবং 40, 50 এবং 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু যে গরুগুলো রয়েছে হাটে, এই গরুগুলোই সব থেকে বেশি। এবং যারা ক্রেতাদের সংখ্যা কিন্তু কম এবং ক্রেতারা দুপুর 2টার পরে আসলে ক্রেতাদের সংখ্যা কিছুটা বাড়তে থাকে। এখন যারা এখানকার যারা রয়েছে গরুতে যারা লালন পালন করেন, যারা ক্রেতা, তারা গরুগুলো এনেছেন। ক্রেতার সংখ্যা খুবই কম, ক্রেতা কিন্তু পাচ্ছেন না। তবে তারা বলছেন যে দুপুরের পরে ক্রেতারা আসবেন। তবে এবছর ক্রেতারা কিন্তু গরু কেনা নিয়ে কিন্তু অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলছে অন্য বছরের থেকে এবছর গরুর দাম কিছুটা কম। তবে বিক্রেতারা বলছেন যে তারা অনেকে কিন্তু গরু লালন পালন করে এবার লসের মধ্যে পড়বেন বলা যায়। এবং ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা কিছুটা অস্বস্তিতে রয়েছেন। অন্যদিকে আমরা যেমনটি গত কয়েকদিন থেকে দেখছিলাম তাহিরপুর, রাজশাহীর বানেশ্বর সবথেকে বড় হাট, সিটি হাট এবং তাহিরপুর হাট, এই তাহিরপুর হাটটি আসলে জমে ওঠে শুক্রবারে এবং আজকেও কিন্তু মোটামুটিভাবে জমে ওঠে। আজকেও আমি দেখতে পাচ্ছি যে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আসলে তাহিরপুর হাটে এই গরুগুলো আসতে শুরু করেছে। এবং রাজশাহীতে আজকে আরও 2টি হাট রয়েছে, কাটাখালী হাট রয়েছে এবং এর পাশেই প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে ভবানীগঞ্জ হাট রয়েছে। এই হাটগুলোতেও পশু যথেষ্ট সরবরাহ আজকে হবে। এই 3টি হাট থাকার কারণে আজকে তাহিরপুরে গরুর সংখ্যা কিছুটা কম। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলো কিন্তু একটু বেশি, ছোট এবং বড় গরু এই হাটে নেই বললেই চলে। এবং ক্রেতা বিক্রেতাদের যে সমাগম সেটি বেলা গড়িয়ে কিন্তু দুপুর 2টা-3টার দিকে আরও বাড়বে এবং ক্রেতারা আসবে, তারপরে হাট কিন্তু জমজমাট হয়ে উঠবে। সোহার। তারেক, ধন্যবাদ। ট্রেনে আগাম টিকিটে তৃতীয় দিনের যাত্রা চলছে। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের পদচারণা। নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, তাই ভোগান্তি ছিল না যাত্রীদের। এবারও শতভাগ টিকিট অনলাইনে হওয়ার স্বস্তিতে শেকড়ের টানে ঘরে ফিরছে মানুষ। আছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ট্রেনে। এদিকে ফিরতি টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে। আজ পাওয়া যাচ্ছে আগামী 12 জুনের ফিরতি টিকিট। সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর 2টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের টিকিট। ওরকম তেমন ভোগান্তি নেই, অনেক ভালো হচ্ছে। বর্তমানে এখন কোনো ভোগান্তি দেখছি না। সম্ভবত টাইমলি গাড়ি ছেড়ে যাবে, আমাদের যাত্রা ভালোই হচ্ছে। বাড়িতে যাচ্ছি ছেলে মেয়ে নিয়ে, বাড়িতে যাচ্ছি করার জন্য অনেক ভালো লাগতেছে। ঈদুল আজহাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। কারখানাগুলোতে বাড়তি চাপ সামাল দিতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সহ বিভিন্ন স্থাপনায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আসছে কুরবানির ঈদ, চামড়া সংগ্রহের মৌসুম। সাভারের শিল্পনগরীর 142টির প্রতিটা প্রতিষ্ঠানই এখন চরম ব্যস্ততা। একটার পর একটা কাজ করে যাচ্ছেন শ্রমিকরা।
ঈদে কাঁচা চামড়া সংরক্ষণে কারখানায় মজুত করা হয়েছে কেমিক্যাল এবং লবণ। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উপজাত কঠিন তরল বর্জ্য রাখার জন্য সংস্কার করা হচ্ছে পুকুর। পাশাপাশি শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ইউনিটগুলোর ক্ষমতা বৃদ্ধির জন্য ইকুলাইজেশন ট্যাঙ্ক পরিষ্কার, ওভারহুলিং এর কাজও চলছে। অনেক কাজ 30 থেকে 40,000 পিস আমার সদর কানারে রক্তের মাল খরিদ করে থাকে প্রতি বছর ঈদে। এবারও চেষ্টা আছে ওরকমে, দেখা যাক ইনশাল্লাহ কি করা যায়। আমাদের শেষ মুহূর্তে কাজগুলো চলছে, সিলেকশন শেষ, আগামীতে দেখা গেছে কুরবানির জন্য আমাদের মোটামুটি ভালো প্রস্তুতি আছে মাল কেনার জন্য। কোম্পানি মোটামুটি ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখছে এখানে। ঈদে কাঁচা চামড়া সংরক্ষণের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে প্রক্রিয়াজাতকারী কারখানাগুলো। আমরা এখানে স্লাস সিস্টেমের আমরা ব্যাপক উন্নতি এবার ঘটিয়েছি। আগে ছিল, গত বছর ছিল 9টা একটা মেশিন চলতো আর কি, এবার আমরা 9টা ডিওয়াটারিং মেশিন আমাদের চলছে। পাশাপাশি আমরা এর পাশে ড্রাই বেডটা আমরা কমপ্লিট করে ফেলেছি। কোরবানির সময় এরা প্রায় 60% কালেকশন করে নেয়। তো এখন যদি আপনি এদেরকে যদি ডিস্টার্ব রাখেন মেন্টালি, যে আমি ওয়েটগুলো পাঠাবো, আমি কাঁচা পাঠাবো, তাহলে তো দে উইল বি কনফিউজ। স্থানীয় শিল্প টিকিয়ে রাখতে কাঁচা চামড়া রপ্তানি করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশন। ঋণগ্রস্ত ব্যাংকের দায় দেনা আছে অনেকে। যদি আজকে আমরা ওয়েটগুলো বা কাঁচা চামড়া এক্সপোর্ট করে দিই, তাহলে আমাদের স্থানীয় শিল্প হুমকির মুখে পড়বে। আমাদের এখানে ভ্যালুডেড হয় যেটা, সেটাকে আমাদেরকে এখানে কাজ করতে হবে। বেসিক জানিয়েছেন চামড়া সংরক্ষণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ সহ বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন দুপুর থেকে আমাদের কাঁচা চামড়া আমাদের চামড়া শিল্পনগরীতে প্রবেশ করা শুরু করবে, এবং যেহেতু এবার আমাদের চামড়ার পরিমাণ আরও বাড়বে বলে আমরা আশা করছি, সেক্ষেত্রে আমাদের চামড়া শিল্পনগরীতে 50 জন স্বেচ্ছাসেবক থাকবে, এবং জেলা প্রশাসন এবং পুলিশ এক্ষেত্রে আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করবে মনে আমাদেরকে ইতিমধ্যে আশ্বস্ত করেছেন। দেশে প্রতি বছর প্রায় 1.5 কোটি গবাদি পশুর চামড়া ক্রয় করা হয়, যার 80 ভাগই সংগ্রহ করা হয় কুরবানির ঈদকে ঘিরে। এবারের ঈদে 1.5 লাখ গবাদি পশু চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।